স্বাগত বাংলাদেশ এখনে। আপনাদের সঙ্গে আছি আমি শিবব্রত বর্মন, আর আমাদের সাথে আলোচনার জন্য আছেন মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদল সভাপতি। মোয়াজ্জেম হোসেন আলাল, আপনাকে স্বাগতম। আমরা দেখছি যে বলা হচ্ছে ঈদের পরে আপনাদের দল গুছানোর একটা উদ্যোগ নেওয়া হবে, কিন্তু আমরা দেখছি ঈদের আগেই বিভিন্ন পত্রপত্রিকায় দল ভাঙার, বিএনপি ভেঙে যাওয়ার নানা রকম গুজব নানা দিক থেকে দেখতে পাচ্ছি আমরা। আপনাদের দলের চেয়ারপারসন সম্প্রতি যে বৈঠক করেছেন, অনেকদিন পরে একটি বৈঠক করেছেন, সেখানেও পত্রিকা মারফত আমরা জানতে পেরেছি তিনি দলের সিনিয়র নেতাদের সতর্ক করে দিয়েছেন তারা যাতে দল ভাঙার কোনো রকম উদ্যোগের সাথে যুক্ত না হন। কেন দল ভেঙে যাওয়ার কথাটা কেন উঠছে? আপনাকে ধন্যবাদ। দল ভেঙে যাওয়ার কথাটা আওয়ামী লীগের মধ্যে উঠছে, তাদের দল, আওয়ামী লীগ ভেঙে যাওয়ার দল। কারণ আপনি দেখবেন যে এই দলের ভেতরে, আওয়ামী লীগের ভেতরে নিরবচ্ছিন্ন ক্ষমতা উপভোগ করার কারণে সর্বস্তরে আভ্যন্তরীণ দ্বন্দ্ব, কোন্দল এবং ভাগাভাগির যে একটা চরম উত্তেজনা এবং প্রতিযোগিতা, এর একটা প্রতিফলন কিন্তু আমরা অতি সম্প্রতি দেখতে পেয়েছি। যে বেশ কিছু জিনিসের সঙ্গে, অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে একমত না হওয়ার কারণেই সৈয়দ আশরাফের মতো লোককে দল থেকে, মন্ত্রিসভা থেকে দপ্তরবিহীন করে দেওয়া। এতে দল ভাঙার প্রসঙ্গ কিন্তু আসেনি। দল ভাঙার প্রসঙ্গ আসবে না, কারণ তথ্যমন্ত্রী যখন হাসানুল হক ইনুর মতো লোক, যারা সেই মরহুম শেখ মুজিবের আমল থেকে তাকে হত্যার জন্য ব্যবস্থা করেছিল, পরিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করেছিল, গণবাহিনী তৈরি করেছিল, সেই রকম একজন ষড়যন্ত্রের একজন আইকন অব দি কনস্পাইরেসি, তিনি যখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তখন সরকারি দল ভাঙার খবর আসবে না, এটাই স্বাভাবিক। আর তিনি মুখে যেভাবে বেগম খালেদা জিয়াকে জেলে ঢুকিয়ে দিচ্ছেন, তার জন্য বিচার করছেন, তাকে রাজনীতি থেকে বিদায় করছেন, এর একটা প্রভাব কিন্তু, যেহেতু উনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে, গণমাধ্যমের উপরে, তথ্য মাধ্যমের উপরে কিন্তু একটা পড়ে, সেইটা পড়েছে দলের আভ্যন্তরীণ ব্যাপারে। দ্যাট ইজ দ্য আর্ট অফ ডেমোক্রেসি, বেগম খালেদা জিয়া যেটা বলেছেন, এবং সেইখানে আবার সিনিয়র নেতারাও প্রত্যুত্তরে যেটা বলেছেন, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, যে দলের আভ্যন্তরীণ ফোরামে ভুল ত্রুটি, কোথাও কোনো সন্দেহ থাকলে সেগুলো আলোচনা করা এবং সেখান থেকে একটা উপসংহারে পৌঁছা যে না, আমরা ঐক্যবদ্ধ থাকব। আমি মনে করি এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। সেটা বিএনপির মধ্যে বিদ্যমান আছে, কিন্তু আওয়ামী লীগের মধ্যে এই যে বাষ্পরুদ্ধ হয়ে থাকা যে পরস্পর দলাদলি, আজকেও দেখেছেন যে যুবলীগের মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে চাঁদাবাজির অভিযোগে। হ্যাঁ, তো এই যে ধরমারো খাওয়ার রাজনীতির যে একটা চরম প্রতিযোগিতা, এখানে যারা নীতিবান রয়েছেন তারা টিকতে পারবেন না। আপনি লক্ষ্য করে দেখেন, বাংলাদেশের সংবিধান রচয়িতা ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগ করতে পারেননি। বঙ্গবীর কাদের সিদ্দিকী, আওয়ামী লীগ ভেঙে যাওয়ার 100টি কারণ থাকতে পারে, কিন্তু আমি বলছি, আমি আসছি সে জায়গায়, মানে প্রসঙ্গ কিন্তু আমি চলে আসছি, একটু ব্যাখ্যার প্রয়োজন আছে। কাদের সিদ্দিকীর মতো লোক আওয়ামী লীগ করতে পারেননি। মেজর রফিকুল ইসলাম আগের 1996-তে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, একজন বীর মুক্তিযোদ্ধা, নাই। একে খন্দকারের মতো লোককে তারা রাজাকার বলে ছেড়ে দিয়েছে। তারপরে সৈয়দ নজরুল ইসলাম স্বাধীনতা যুদ্ধকালীন সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সন্তান, থাকতে পারলেন না তাল মিলিয়ে, থাকতে পারলেন না তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজের মতো লোক। এই যে লোকগুলোকে এইভাবে যে বিচ্ছিন্ন করে দেয়া হচ্ছে, তার মানে হচ্ছে আওয়ামী লীগ চোরাগলিতে পথ হারিয়ে ফেলেছে। এই জন্য নিজেদের দোষগুলোকে ঢাকার জন্য বিএনপি ভাঙছে বলে তারা একটা প্রচার, এবং একই সঙ্গে প্রচারটা করানোর একটা সিন্ডিকেটেড ব্যবস্থা তারা করেছেন, যে কারণে এই খবরগুলো বাইরে আসছে। হ্যাঁ, আমাদের মধ্যে যেহেতু দলের চেয়ারপারসন উদ্বিগ্ন কিনা, কারণ আমরা দেখেছি সর্বশেষ বৈঠকে তিনি এক ধরনের উদ্বেগ, সতর্ক করে দেওয়া তো উদ্বেগের একটা অংশ, তিনি উদ্বিগ্ন কিনা? না, উদ্বিগ্ন তিনি না, কিন্তু তারপরেও যেহেতু সিনিয়র নেতাদের সঙ্গে ওনার দেখা সাক্ষাৎ রমজান মাসে কম হচ্ছে, বা ওই আন্দোলনের কর্মসূচি থেমে যাওয়ার পরে অনেকেই নিরাপত্তার কারণে মামলায় জামিন নিতে পারছেন না, এই কারণে দূরে আছে, যাদেরকে কাছে পেয়েছেন তাদেরকে ডেকে উনি মেসেজটা দিয়েছেন, নিশ্চয়ই ওনার কাছে তথ্যভিত্তিক কিংবা বিশ্বাসযোগ্য কোনো তথ্য আছে। কারণ এরকম তো ইতিহাস অতীতে আছে, আওয়ামী লীগও ভেঙে কিন্তু বাকশাল এবং আওয়ামী লীগ দুটো হয়েছিল, মিজান আওয়ামী লীগ হয়েছিল, বিএনপি ভেঙে হুদামতিন হয়েছিল, বিএনপি থেকে বহু বড় বড় তারকারা চলে গিয়েছিলেন এরশাদের সঙ্গে। সুতরাং ইতিহাস তো দুই বড় দলই আছে। জনাব আলাল, অনেকে বলছেন যে আপনাদের দলের সিনিয়র নেতাদের মধ্যে এবং মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে এক ধরনের হতাশা ভর করেছে, কেননা আপনারা একটি দীর্ঘ আন্দোলন করলেন, জানুয়ারি মাস থেকে টানা 92 দিনের আন্দোলন। এই আন্দোলনটা সফল না হওয়ার কারণে দলের কর্মীদের এবং নেতাদের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে, যেটার কারণে দল ভাঙার কথা উঠছে। চমৎকার বলেছেন আপনি।
এই প্রথম পর্ব পর্যন্ত ঠিক আছে, হতাশাটা থাকা খুবই স্বাভাবিক, কারণ আন্দোলনের কাঙ্ক্ষিত ফল যদি তাৎক্ষণিক না আসে সেটার জন্য একটা হতাশা আসা স্বাভাবিক। কিন্তু যে কথাগুলো ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে যেটা প্রকাশিত হয়েছে, সিনিয়র নেতাদের পরস্পরের কিছু কথোপকথন, এবং এর মধ্যে জুনিয়র দু একজন নেতাও আছেন, সে কথোপকথনে দেখবেন যে দলের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে কিন্তু কোনো কথা হয়নি, ওই হতাশার কথাটাই এসেছে আপনি যেটা বলেছেন। কিন্তু বলা হয়েছে যে না, এগুলো সংশোধন করতে হবে, ভবিষ্যতে এগুলোকে ঠিক করে আমাদের নামতে হবে কাজে, এই স্ট্রাকচার দিয়ে কিছু হবে না, এই স্ট্রাকচার চেঞ্জ করতে হবে। তার মানে কি, দলের নেতৃত্বের প্রতি, দলের লক্ষ্যের প্রতি তারা ঠিকই আছেন, কিন্তু এই জিনিসগুলো তারা নিজেরা আলাপ করছেন যাতে ফোরামের মধ্যে এইগুলো আলাপ করে মূল কেন্দ্রে এই জিনিসগুলো পৌঁছানো যায়। সেই জন্যই আমি বলেছি যেটা গণতন্ত্রের সৌন্দর্য চর্চা, দল ভাঙার আশঙ্কা নয়, বরং দল ভাঙার আশঙ্কা আওয়ামী লীগের মধ্যে আছে। কারণ যত বেশি জনবিচ্ছিন্ন হয় কোনো সরকার, তত বেশি নিজেদের আত্মরক্ষার জন্য তারা নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয়, যার প্রমাণও সারা দেশে বিরাজমান আছে। সেই কারণে তাদের দল ভাঙার বেশি সম্ভাবনা, আশঙ্কা। এইটাকে চাপানোর জন্য যতটা না দলের ভেতরে বিএনপির, তার চেয়ে বেশি করে তারা প্রচারের বা অপপ্রচারের ব্যবস্থা। জনাব আলাল, আমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগ দিচ্ছেন। এটা আপনাদের দল ভাঙার একটা মানে সিমটম কিনা, আমি এটার জবাব নেব, একটু বিরতি নিয়ে ফিরি। নিচ্ছি 40 সেকেন্ডের বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, বিভিন্ন জেলায় বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগ দিচ্ছেন, আমরা প্রায় খবর পাচ্ছি, আপনি কি বলবেন? এর সাথে আরেকটু যোগ করেন আপনি, তাহলে ভালো হয়। শুধু বিএনপি না, বিএনপি এবং জামাত ইসলামের লোকজন, জামাত ইসলামের লোকজন, হ্যাঁ, অর্থাৎ আন্দোলনের মধ্যে সক্রিয় সবচেয়ে বেশি যে দুটো দল, সেই দলের নেতাকর্মীরা কিছু কিছু যোগ দিচ্ছেন, এবং তার মধ্যে জনপ্রতিনিধিরাও আছে। এখন জনপ্রতিনিধিদের বেলায় আপনি দেখেন, যেই বিরূপ পরিস্থিতিতে 5টি সিটি কর্পোরেশন, 6টি সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির নেতারা নির্বাচিত হয়েছিলেন, তাদেরকে বিভিন্ন অজুহাতের মধ্যে মামলায় জড়িয়ে তাদের পদ এলজিইডি মন্ত্রণালয় থেকে সাসপেন্ড করা হয়েছে, এমনকি এটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত গিয়ে পৌঁছেছে। তো সেই ক্ষেত্রে একজন লোক যদি মনে করে, বা কেউ যদি মনে করে যে আপাতত আমি আমার কৌশল ঠিক রেখে আমি এদের সঙ্গে দলে ভিড়ে যাই, পরবর্তীতে যখন যেটা আমার দলের আদর্শের কাজ সেটা সময় মতো করব, এমনটা কি হতে পারে না? রাজনীতি যদি একটি যুদ্ধ হয়, রাজনীতির মধ্যেও তো বিভিন্ন রকমের কৌশল থাকে। তাহলে এরা যদি আবার বিএনপিতে ফেরার ইচ্ছা পোষণ করে পরবর্তী কোনো সময়, আপনারা কি আবার তাদের দলে ফেরত নেবেন? আমরা এখন যারা যাচ্ছেন তারা পরবর্তীতে বিএনপিতে আসার সময়টা পর্যন্ত যে বিরতিটা পাবো, সেই বিরতিতে তাদের কর্মকাণ্ডের মাত্রাটা কতটা সহনীয় কিংবা অসহনীয়, এটার উপরে নির্ভর করবে যে তাদের। জনাব আলাল, এই বিরতিটি কত লম্বা, কত দীর্ঘ হতে পারে বলে আপনার অনুমান? এটা তো এক্সপেক্ট করা মুশকিল, কারণ আপনি দেখেছেন যে সরকারের মধ্যেও একটা অস্থিরতা, একটা তাড়াহুড়া কিন্তু আছে মধ্যবর্তী নির্বাচন দেওয়ার, কিংবা আমাদের বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দদেরকে, এমনকি শোনা যায় আমাদের লেভেল পর্যন্ত, এদেরকে জেলখানায় দিয়ে নির্বাচনের অযোগ্য করে তারা একটা তড়িঘড়ি একটা নির্বাচন দিতে চাচ্ছেন, বিশ্বের কাছে দেখানোর জন্য যে সবার অংশগ্রহণমূলক নির্বাচন। সেই জায়গাটা পর্যন্ত যতটুকু সময় লাগবে, আমরা আশা করি সরকারের শুভবুদ্ধি হবে, তারা খুব তাড়াতাড়ি এটার ব্যবস্থা করবেন। আর যদি খুব লম্বা হয়ে যায়, তখন না হয় আরেকদিন আপনার অনুষ্ঠানে এসে বলবো যে ওইটার প্রতিক্রিয়া তাৎক্ষণিক কি হবে। সরকার যদি তড়িঘড়ি করে একটি মধ্যবর্তী নির্বাচন দেয়, ধরা যাক, আপনারা সেই নির্বাচনে অংশ নেবেন? আমরা নির্বাচনে অংশ নেব। এর আগে যে পদ্ধতি আছে আমাদের, সেই পদ্ধতিতে না, এই পদ্ধতিতে তো নির্বাচন হবে না। আপনি যদি এটাকে বেস পয়েন্ট এইভাবে ধরেন যে তারানকো সাহেব আসার পরে দুই টেবিলে বসে দুই বড় দলের নেতারা যে জায়গাটায় পৌঁছেছিলেন, যে একটা বিশ্বাসযোগ্য অবস্থার মধ্য দিয়ে দুই দলের পার্টিসিপেটরি একটা গভর্নমেন্ট, এবং সেখানে সর্বোচ্চ পর্যায়ে যিনি থাকবেন চিফ কন্ট্রোলার হিসাবে, তিনি একটি নিরপেক্ষ আবহের মধ্যে থেকে কাজ পরিচালনা করবেন, তেমন কিছু একটা করলে পরে নির্বাচন কমিশনের খোল নলচে পাল্টে দিয়ে যদি সেরকম ব্যবস্থা হয়, তাহলে আমরা অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব। আপনারা একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অটল আছেন কিনা? না, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ঠিক এই বিশেষণ থেকে কিন্তু আমরা অনেক পাশ কাটিয়ে চলে এসেছি। আমরা বলছি এখন যে নিরপেক্ষ বিশ্বাসযোগ্য একটি সংস্থার অধীনে
সে সংস্থার অনেকগুলো অর্গান থাকবে, সেই অর্গানগুলো জাতীয় নিরপেক্ষতার আদলে তৈরি হয়। সেই জায়গায় পারস্পরিক আস্থার জন্য টেবিলে আগে আলাপ আলোচনার মাধ্যমে একটি ক্ষেত্র প্রস্তুতি করা দরকার, যেটা আমরা বারবার বলে আসছি। আপনি দেখবেন যেদিন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এলেন তার আগেও কিন্তু আমরা আলোচনার আহ্বান জানিয়েছি যে নরেন্দ্র মোদী সাহেব যেভাবে তার রাজ্যের বিভিন্ন বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন, কনসেনসাস, ন্যাশনাল কনসেনসাস তৈরি করে তারপরে এসেছেন, এইভাবে বর্তমান সরকার যদি বিএনপি সহ আরও প্রতিনিধিত্বশীল দলগুলোকে নিয়ে একটা আলোচনা করে তারপরে ভারতের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আলাপ করত, আমরা আরো বেশি করে আমাদের স্বার্থ আদায় করতে পারতাম। জনাব, আপনি কি মনে করেন না যে এরকম একটি আলোচনার ব্যাপারে ক্ষেত্রে বিএনপি একটু বেকায়দা অবস্থায় আছে? বিএনপি যদি সংসদে থাকতো বিরোধী দল হিসেবেও, তাহলেও একটি অন্তর্বর্তী সরকারের যে রূপরেখা সরকারি দলের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, সেটাতে কিন্তু সংসদে যেসব দল আছে সেসব দল থেকে প্রতিনিধি নিয়েই একটি সরকার গঠন করা যেত। এখন আপনারা সংসদেও নেই, ফলে বার্গেনিং এর দিক থেকে, চাপ তৈরি করার দিক থেকে আপনারা আরেকটু বেশি বেকায়দা অবস্থায় আছেন কিনা? শোনেন, রাজনীতির মূল বিষয়টা হচ্ছে জনগণের সমর্থন ভিত্তিক রাজনৈতিক দল কোনটি, কারা বিরোধী দলে আছে কারা নেই, এটা হলো অ্যাডজেক্টিভের বিষয়। কিন্তু মূল আদালত বা মূল অ্যাডজুডিকেশনের ক্ষমতাটা হচ্ছে সাধারণ মানুষের কাছে। আপনি মিয়ানমারে দেখেন, মিয়ানমারের সর্বশেষ একটি নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, কিন্তু এর আগে যে নির্বাচনের একটা প্রাথমিক ঘোষণা দেওয়া হয়েছিল, সেখানে একটি এম্বার্গো দেওয়া হয়েছিল যে অং সান সু চি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। সম্ভবত আপনার এটা খেয়াল আছে এবং দর্শক যারা আছেন তাদেরও খেয়াল আছে। সেই জায়গা থেকে কিন্তু মিয়ানমারের সরকার সরে এসেছে। এখন অং সান সু চি নিজে এবং তার দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তার মানে অর্থটা কি? অর্থটা হচ্ছে সদিচ্ছা, গণতন্ত্রের জন্য, তারপরে পারস্পরিক সহনশীলতার জন্য এবং বিরুদ্ধ মতকে প্রকাশ করার সুযোগ দেওয়ার জন্য যে আন্তরিকতা, সেটা শাসক দল যে তাদের পক্ষ থেকে সদিচ্ছাটা প্রকাশ করতে হবে আগে। সদিচ্ছা প্রকাশ করলে এই বিশেষণগুলো কোনো বাধা হয়ে দাঁড়াবে বলে আমি অন্তত মনে করি না। যারা মোয়াজ্জেম হোসেন আলাল, আমরা একটি বিরতি নিয়ে ফিরি। নিচে একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, আমরা এবারই প্রথম আমাদের রাজনীতিতে দুটো শব্দ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সংসদের বিরোধী দল এবং রাজপথের বিরোধী দল। আগে এরকম দুটো বিরোধী দল আমরা দেখিনি। আপনারা রাজপথের বিরোধী দল বলা হয়, সংসদে আমাদের একটি বিরোধী দল আছে। আপনারা রাজপথের বিরোধী দল, সংসদের বিরোধী দলের কর্মকাণ্ড কিভাবে দেখেন? এটি অত্যন্ত চমৎকার প্রাসঙ্গিক প্রশ্ন আপনি করেছেন। এই সন্ধি বিচ্ছেদ আমরা ছোটবেলায় পড়েছি, সং যোগ সদ এভাবে যদি লেখা হয় তাহলে প্রথম যে অংশটি থাকে সং, সেরকম সাজানো একটা বিরোধী দল আমরা দেখতে পাচ্ছি সংসদে। তার মধ্যে সবিশেষ উল্লেখযোগ্য হলো আজকের পত্রিকায় দেখেছি যে এই সংসদের সেই বিরোধী দলের মহাসচিব যিনি জিয়াউদ্দিন আহমেদ বাবলু, তিনি বলেছেন চাঁদাবাজি, হত্যাকাণ্ড এবং চরম নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে ছাত্রলীগ যুবলীগ, আজকের পত্রিকায়। আচ্ছা, তো এই কথাটা সাহস করে সংসদে বললে না পরিপূর্ণ বিরোধী দলের দায়িত্ব পালন করা হতো, যেমনটা করে সংসদের বিরোধী দলের কথিত নেত্রী বেগম রওশন এরশাদ বাজেট অধিবেশনের শেষ দিন ওনার বক্তব্যে আজকের যিনি শাসক দলের প্রধানমন্ত্রী তাকে বলেছেন যে আপনি ছদ্মবেশে বাইরে যান, বোরকা পরে দেখুন মানুষের কষ্ট কত কি অবস্থায় আছে। এরকম কিছু কিছু জিনিস খুব ভালো লাগে যে না, এই ক্ষেত্রে প্রকৃত বিরোধী দলের যে কাজটি, সে কাজটির কি অংশ তারা স্পর্শ করে যাচ্ছেন, কিন্তু জিনিসটাকে পুরোপুরিভাবে ধরছেন না। জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, আপনি কি বলবেন যে সংসদে একটা বিরোধী দলের কি ভূমিকা হওয়া উচিত? না, ভূমিকা যেটা হওয়া উচিত সেটা হলো সরকারের সমালোচনা করা এবং সরকার চাইলে প্রয়োজন বোধে সরকারের ছায়া সরকার হিসেবে কাজ করা। কিন্তু সেটা তো তারা করছেন না, তারা ছায়া না হয়ে তারা পরিপূর্ণ হয়ে গেছেন। কিন্তু জনাব আলাল, আমি একটি প্রসঙ্গে কথা বলতে চাই। এর আগের যে সংসদ ছিল এটি 10ম সংসদ, এর আগে 9ম সংসদে আপনারা ছিলেন বিরোধী দলে। তখন আপনাদের যে ভূমিকা, এটা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে, কেননা দেখা যাচ্ছে আপনি যে দায়িত্বশীল বিরোধী দলের কথা বলছেন, যে দায়িত্ব পালন করছেন এখনকার বিরোধী দল, কিন্তু এর আগের বিরোধী দল যেটি আপনার দল ছিল, তারা 418 কার্য দিবসের মধ্যে 342 কার্য দিবস অনুপস্থিত ছিল। আপনারা ছিলেন অনুপস্থিত বিরোধী দল।
এখন বলা হচ্ছে এটা একটা প্রকৃত বিরোধী দল না, একটা অপ্রকৃত বিরোধী দলকে একটু অনুপস্থিত বিরোধী দলের চেয়ে ভালো না? আপনি যেটি বলেছেন অনুপস্থিত বিরোধী দলের চেয়ে ভালো না, কিন্তু আমরা অনুপস্থিত থেকেছি, কিন্তু বাজেটের প্রতিক্রিয়া নিয়মিত আমরা আনুষ্ঠানিকভাবে কিন্তু দিয়েছি। বাজেটের বাইরে দিয়েছেন, সংসদের বাইরে দিয়েছেন। সংসদের বাইরে দিয়েছি। সংসদের অনুপস্থিতিটা গণতন্ত্রের পথে একটি বড় বাধা। যে দলই যখন বর্জন করুক এটাকে সমর্থনযোগ্য কোনো বিষয় বলে মনে করা উচিত না, কিন্তু ওটার ভেতরে থেকে সরকারের সঙ্গে মন্ত্রিত্বের মর্যাদা উপভোগ করে, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসাবে মন্ত্রীর পদমর্যাদা ভোগ করে সেইখানে কথা না বলাটা তো আরও অনেক বেশি অপরাধ। আগের সংসদে আমরা অনুপস্থিত থেকেছি, কিন্তু এই সুযোগগুলো তো অতিরিক্ত আমরা সরকারের কাছ থেকে নেইনি কিংবা সরকারের মধ্যে বিলীন হয়ে যায়নি। সেইটা আমরা যেভাবে করেছি, আবার একই সঙ্গে আপনার মনে আছে যে পিলখানা ট্র্যাজেডির মতো জাতীয় এত বড় নির্মম একটি কাণ্ড যখন ঘটে গেছে, তখন কিন্তু উচ্চকণ্ঠে আমরা বলেছি যে আমরা যে কোনো রকম সহযোগিতা করতে আপনাদের সঙ্গে রাজি আছি দেশের এই দুর্যোগময় মুহূর্তে। বর্ডারে যখন খুব বেশি হারে কিলিং হচ্ছিল তখন আমরা কিন্তু সরকারকে সহযোগিতার জন্য আমরা হাত বাড়িয়ে দিয়ে উদার কণ্ঠে বলেছি। বেগম খালেদা জিয়া কিন্তু এমন কথাও বলেছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে এমনকি আপনার নির্বাচনী ওয়াদাগুলো বাস্তবায়নের জন্য আমরা আপনাকে সহযোগিতা করতে রাজি আছি। সে উদাহরণও কিন্তু আছে। তো অনুপস্থিতির জন্য যদি ওই সময় আমাদের কোনো পাপ হয়ে থাকে, পুণ্যের কাজও কিন্তু আমরা অনেক করেছি, কিন্তু এখন তো কোনো পুণ্যের কাজ দেখতে পাচ্ছি না। এখন তো শুধু সুবিধা এবং ভাগ নেয়ার যে একটা বিষয়, মিউ মিউ করে বিড়ালের মতো কথা বলা, এটা তো ঠিক না। এটা কোনো এখন কিন্তু আমরা দেখি সংসদে এমনকি সরকার দলীয় এমপিরাও কিন্তু অনেক কড়া সমালোচনা করেন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের। না, সরকার দলের এখন আপনি যদি হাজী সেলিমকে সরকার দলের ধরেন তাহলে তো হবে না, সে তো স্বতন্ত্র সংসদ সদস্য। এমনকি 14 দলের যারা এমপিদের নিয়ে যে একটি ফোরাম গঠিত হয়েছে সেইটার আবার চিফ হচ্ছেন হাজী সেলিম সাহেব। সমালোচনা করেন কে? স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তুম আলী ফরাজি সাহেব। এবং এর মধ্যে থেকে মাঝে মাঝে মঈনুদ্দিন খান বাদল সাহেব বা আরো দু একজন, হ্যাঁ আমি নামগুলো বলছি, তারা 14 দলীয় জোটের মধ্যে থেকে তারা সরকারের সমালোচনার কিছু কিছু কাজ তারা করছেন। কিন্তু একই সঙ্গে এত বিপুলভাবে সংসদের বাইরে থাকা বিরোধী দল বিএনপিকে আক্রমণ করছেন, মনে হচ্ছে যেন বিএনপি বোধহয় ক্ষমতায় আছে। তো এই যে অপ্রাসঙ্গিক বিষয়গুলোকে নিয়ে আসা, এরা তো সংসদের সৌন্দর্য বাড়ায় না বা সংসদের কোনো কাজেও লাগে না এই সমালোচনাগুলো। যেটুকু করছেন ওইটাকে যদি পূর্ণাঙ্গভাবে করে ভেতরে বাইরে একইভাবে এই সমালোচনাগুলো করতেন, তাহলে সরকার বোধহয় আরও অনেক সচেতন হতো এবং সেটা প্রকৃত বিরোধী দলের দায়িত্ব পালন করা হতো বলে আমি মনে করি। জনাব আলাল, আপনার দল 5 বছর ধরে বিরোধী দলের ভূমিকায় ছিল, এখন 1.5 বছর ধরে সেই বিরোধী দলের ভূমিকা নিয়ে রাজপথের এক ধরনের ভূমিকায় আছেন আপনার বিরোধী দলের। দুটির মধ্যে কোনটি কম বেকায়দাজনক মনে হয় আপনার? না, আমার কাছে সংসদে থাকা অবস্থায় সাধারণ মানুষকে আমরা যেভাবে আমাদের সমস্ত কর্মসূচি বা কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করাতে পারতাম, রাজপথে থেকে আমরা অতটা পাচ্ছি না, এটা হচ্ছে বাস্তবতা। সুতরাং সেদিক থেকে পূর্বতন অবস্থাটাই আমার কাছে বেশি অধিকতর গ্রহণযোগ্য বলে আমি মনে করি। আপনি মনে করেন যে আপনারা যদি সংসদে থাকতেন তাহলে এখন যে পরিমাণে বেকায়দায় আছেন তার চেয়ে কম বেকায়দাজনক অবস্থায় থাকতেন? কম বেকায়দাজনক অবস্থায়। বেকায়দা বলতে আমি যেটা বলছি সেটা হলো যে চাপের মুখে থাকা, নানা রকম চাপের মুখে থাকা এবং জুলুম অত্যাচার নির্যাতনের যে একটা মানে শুট অ্যাট সাইট অবস্থা পর্যন্ত যেটা চলে গেছে, গুম খুন, এগুলো তো নিপীড়ন নির্যাতন তো আছেই। শত শত মামলা আমাদের এক একজনের নামে, শত শত সেঞ্চুরি পূর্ণ করেছে অনেকে, এমনকি আমাদের ভারপ্রাপ্ত মহাসচিবের নামেও প্রায় সেঞ্চুরি হয় ভাব আর কি। তো এই অবস্থাগুলো ওইখানে থাকলে হয়তো এতটা হতো না, এবং না হওয়ার কারণে যেটা হতো সেটা হতো মানুষ দেখতো যে আমরা গঠনমূলক সমালোচনা করেছি এবং আমরা রাজপথে থেকে আন্দোলন করার কারণে সরকার যে এখানে ষড়যন্ত্রমূলকভাবে যে সন্ত্রাসী এবং নৈরাজ্যমূলক কাজকর্মগুলো করেছে, যে কথাটি তথ্যমন্ত্রী সহ অন্যরা বারবার বলেন আগুন সন্ত্রাস আগুন সন্ত্রাস, এটা নিয়েও আমরা একটু বেকায়দায় আছি। যদিও আমরা বারবার বলছি যে জাতিসংঘের পক্ষ থেকে, আমরা আজকেও বলেছি প্রেস ব্রিফিংয়ে, যে জাতিসংঘের পক্ষ থেকে একটি তদন্ত দল গঠন করে তদন্ত করা হোক যে এই পেট্রোল বোমার সঙ্গে এই ধ্বংসযজ্ঞের সঙ্গে কারা কারা জড়িত। এই এতটা আত্মপক্ষ সমর্থন করার জন্য আত্মচিৎকার আমাদের করতে হতো না। আমি একটু বিরতি নিয়ে ফিরি, নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি চেয়ারপারসন, হঠাৎ করেই তার সৌদি আরব সফর স্থগিত করলেন।
তার ওমরা পালন করতে যাওয়ার কথা ছিল। এখন নানা রকম কথা উঠে আসছে যে ঠিক কী কারণে তিনি এ সফর বাতিল করলেন। এক ধরনের কথা বলা হচ্ছে যে সৌদি আরব সরকারের পক্ষ থেকে যে আমন্ত্রণ সেটি যথাসময়ে এসে পৌঁছেনি। আবার বলা হচ্ছে যে তারেক রহমান ওখানে যাওয়ার কথা ছিল লন্ডন থেকে, তিনি ভিসা পাননি। আসলে কোনটি সত্য? দেখুন, বিষয়টা হচ্ছে এই যে আকর্ষণটা যেখানে থাকে মানুষের বা মিডিয়ার, সেই জায়গাটা নিয়ে কিন্তু আলাপ আলোচনা বেশি হয়। তো বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে বা বিএনপি এখন ভেঙে যাচ্ছে, বিএনপি অস্তিত্ব থাকবে না, এরকম কথা সরকারি দল থেকে যখন বলা হচ্ছে, তখনও কোটি কোটি মানুষ এবং বিভিন্ন শত শত মিডিয়া খুব আগ্রহ নিয়ে এই ব্যাপারটিকে লক্ষ্য করেছে যে কেন বেগম খালেদা জিয়া গেলেন না। এখন বেগম খালেদা জিয়া হচ্ছেন একটি ফলবান বৃক্ষ, যে গাছের মধ্যে প্রচুর ফল, এবং যেই গাছে ফল খুব বেশি থাকে প্রাকৃতিক নিয়মে সেই গাছের ডালগুলো কিন্তু একটু নুজু হয়ে থাকে, একটু নত হয়ে থাকে। আর সেই গাছের মধ্যে দুষ্টু লোকেরা ঢিলও বেশি মারে, কারণ ঢিল মারলে ফলটা পারে। এটা বলছি এই প্রসঙ্গে যে বেগম খালেদা জিয়াকে নিয়ে এত আগ্রহ সাধারণ মানুষের মধ্যে যে তার ব্যক্তিগত জীবনের যে রুটিন, যে তিনি ওমরায় যাবেন, কাকে নিয়ে যাবেন, এটা কিন্তু একটি নিয়মিত রুটিন আমরা দেখেছি প্রতি বছর তিনি বিস্তারিত লেখা বহুদিন ধরে পত্রপত্রিকায় হচ্ছে। এখন উনি পুণ্যের কাজে যাবেন, সেটা এখনও যেতে পারেন, ভবিষ্যতেও যেতে পারেন, রমজানের মধ্যেও যেতে পারেন, রমজানের পরেও যেতে পারেন। তবে আপনি যেটি বলেছেন যে প্রতিনিয়ত সব রকম প্রস্তুতি নেওয়া ছিল এই সফরের, তিনি টিকিট কেটেছিলেন, সবই ঠিক আছে, কিন্তু কেন উনি এটা করেছেন ব্যক্তিগতভাবে বা উনি পারিবারিকভাবে, তো ওনার একটা আলাদা অস্তিত্ব আছে, সে পারিবারিক সিদ্ধান্ত বা ব্যক্তিগত অসুবিধার সিদ্ধান্তটা তো আর উনি আমাদের দলীয় লোকজনদেরকে জানাননি। তবে আমাদের কাছে যে খবর আছে, এই ওমরা পালন উনি করবেন, সেটা ঈদের আগেও করতে পারেন, রমজানের মধ্যে, অথবা ঈদের পরবর্তীতেও করতে পারেন। সব রকমের ব্যবস্থা এবং আনুষঙ্গিক সব প্রস্তুতি নেওয়া আছে। আমাদের একটি জানার কৌতূহল যে তারেক রহমান এখন লন্ডনে ঠিক কি স্ট্যাটাসে আছেন, তার পাসপোর্টটা কি স্ট্যাটাসে আছে, তিনি রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেছেন কিনা, আপনাদের দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনারা দল থেকে কি জানেন? আমরা দল থেকে এই ব্যাপারটায় খুব তেমন কিছু জানি না। তবে এটুকু জানি যে উনি ভালোভাবেই আছেন, কারণ যদি ভালোভাবে না থাকেন, বৈধভাবে না থাকেন, তাহলে উনি এই যে সভা, কর্মী সভা, ইফতার পার্টি, তারপর ওখানকার সিনেটরদের সঙ্গে ওনার আলোচনা, ওখানকার নির্বাচিত এমপিদের সঙ্গে ওনার আলোচনা, এগুলো কিভাবে হচ্ছে? এগুলো নিয়মিত করছেন? হ্যাঁ, নিয়মিত করছেন। কিন্তু আমরা তো জানি ওখানে উনি চিকিৎসার জন্য ওখানে অবস্থান করছেন। যদি নিয়মিত এসব করতে পারেন তাহলে তো তিনি সুস্থ আছেন বলতে হবে। না, ওনার চিকিৎসাটা যে ধরনের, ওনার চিকিৎসাটার মূল বিষয়টা হচ্ছে ওনার মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়েছিল 11-11 সময়। কিছু অতি উৎসাহী সামরিক কর্মকর্তারা যে এই কুকাজটি করেছেন, সেই অসুস্থতাটা কিন্তু এইটাই ওনার মূল অসুস্থতা। অন্য স্বাভাবিক যে অসুস্থতাগুলো থাকে সেগুলো সব মানুষের মধ্যে কম বেশি আছে। সেই অসুস্থতার জন্য কিন্তু এই ধরনের কর্মসূচি আটকে থাকার কোনো কারণ নেই, এবং উনি সেখানে আছেন চিকিৎসার জন্য, এটা ঠিকই। ওই চিকিৎসাগুলো চলতে ছোট তো একটা লং টার্ম কোর্সের একটা ট্রিটমেন্ট, স্পাইনাল কর্ডে যেহেতু বড় ধরনের ইনজিউরি রয়েছে, লং টার্মে, এবং সেজন্য লম্বা সময় লাগছে। এবং এই লম্বা সময়ে বৈধভাবে থাকার জন্য যা কিছু, তার মধ্যে সামান্যতম কোনো কিছু অবৈধ থাকলে, মানে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ এবং পার্লামেন্টে গণতন্ত্রের সূতিকাগার যাকে বলা হয়, সেই দেশে ওনার পক্ষে তো টিকে থাকা সম্ভব হতো না। এটা স্বাভাবিক বুদ্ধিতেই মানুষের আসা উচিত। তারপরও যারা বিভিন্ন খুঁত খুঁজে বেড়ান, তারা অপছন্দের কারণেই বেড়ান বলে আমি মনে করি। আমি একটি বিরতি নিয়ে ফিরি, ছোট্ট একটি বিরতি নিচ্ছি 1 মিনিটের, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, জামাতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতারা অনেকেই এখন ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের বিচারের অধীন, এবং তাদের মধ্যে আমরা দেখছি মতিউর রহমান নিজামী, তার সাজা হয়ে গেছে, মৃত্যুদণ্ড তার বহাল রেখেছে আপিল বিভাগ। এখন মতিউর রহমান নিজামীকে ট্রাইব্যুনাল সাজা দিয়েছে। এই দুজন কিন্তু আপনাদের গত মন্ত্রিসভার সদস্য ছিলেন, তাদের মন্ত্রী করা হয়েছিল। এখন অনেকে বলছেন যে বিএনপির কথা বলেছেন, আরেকজন হচ্ছেন আলী হাসান মুজাহিদ। এখন এরা দুজনই ছিলেন আপনাদের মন্ত্রিসভার সদস্য। বিএনপির এখন আনুষ্ঠানিকভাবে ওই সময়ের এই তাদের মন্ত্রী করার জন্য ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে, এটা অনেকে বলেন। আপনি কিভাবে দেখেন?
শোনেন, গণতন্ত্রের বিরুদ্ধ মত থাকবে, আমার কাজের সমালোচনা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটার ব্যাখ্যা বিশ্লেষণান্তে যে অবস্থাটা গিয়ে দাঁড়ায়, সেই মূল প্রতিপাদ্য বিষয়টিকে আলোচনার মধ্যে নিয়ে আসলে তখনই এটা পরিপূর্ণভাবে এটার উপরে সুবিচার করা হবে বলে আমি মনে করি। আপনি দেখেছেন এই মতিউর রহমান নিজামী সাহেব এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এই দুজন যখন আমাদের মন্ত্রিসভায় ছিলেন তখন তারা দুর্গাপূজার মণ্ডপে গিয়েছেন। বিএনপি তাদেরকে দিয়ে সেই কাজটি করাতে সমর্থ হয়েছে, নিয়মিত গিয়েছেন। তারা শহীদ মিনারে গিয়েছেন। আমি যেটা বলতে চাই, এখন পিছন ফিরে যদি আমরা দেখি, তখন তো তারা দণ্ডিত ছিলেন না, তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল কিন্তু দণ্ডিত ছিলেন না। এখন তো আদালতে প্রমাণ হয়েছে তারা যুদ্ধাপরাধের সাথে যুক্ত ছিলেন, যুদ্ধাপরাধের সাথে। এখন যেহেতু তারা দণ্ডিত, এখন রেট্রোস্পেক্টিভলি আমরা পিছনে তাকিয়ে বিএনপি এটা করতে পারে কিনা যে তখন কাজটা ভুল হয়েছিল। না, তখন কাজটা ভুল হয়েছিল কিনা এটা ইতিহাস বলে দেবে। কারণ আওয়ামী লীগ বাকশাল করে ভুল করেছিল কিনা সেটাও তো এখন পর্যন্ত পুরোপুরি চূড়ান্ত বিশ্লেষণের মাধ্যমে একটা উপসংহারে কেউ আদালতে রায় দেয়নি। হ্যাঁ, না, আদালতের রায় দেয়নি। আদালতকে আমরা তখন প্রভাবিত করিনি। আমরা প্রভাবিত করলে আমরা ওই ধরনের রায় আদায় করতে পারতাম। আমরা যদি আদালতকে প্রভাবিত করতাম তাহলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার আপিলের ডিভিশনে না যাওয়া পর্যন্ত এই অবস্থায় থাকতো না। আপিলের ডিভিশন থেকে আমরা চূড়ান্ত একটা মনমতো সাজানো রায় হয়তোবা নিয়ে আসতে পারতাম প্রভাবিত করলে। সেরকম তো অনেক রকমের বিতর্কই আছে, আমি বিচার বিভাগের সমালোচনা করছি না, কিন্তু এরকম বিতর্ক কিন্তু আছে। আর এখানে আরেকটি জিনিস, আপনি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কিংবা মতিউর রহমান নিজামী এই জেনারেশনটাকে যদি অ্যাপার্ট করেন ফ্রম দি ইয়ার্থ অফ দি জামায়াত ইসলামী, সেই জায়গায় 71-এ যে ছেলেরা জন্মগ্রহণ করেছে বা আফটার 71 যারা জন্মগ্রহণ করেছে, তাদের তো স্বাধীনতার চেতনার বিরুদ্ধে থাকার কোনো কারণ নেই। তাদেরকে ওরিয়েন্টেশনের মাধ্যমে যদি স্বাধীনতার চেতনার পক্ষে বা স্বাধীনতার পক্ষে নিয়ে আসার কাজটি প্রক্রিয়া সম্পন্ন করা যায়, সেই কাজটি কি অধিকতর যুক্তিসঙ্গত না? আর যারা যুদ্ধ অপরাধের দায়ে প্রকৃতভাবে অভিযুক্ত, ন্যায় এবং নিরপেক্ষ বিচারের মাধ্যমে তাদের সাজা হোক, এটা তো বিএনপির কোনো আপত্তি নেই। আমরাও তো চাই, কারণ বিএনপির প্রতিষ্ঠাতা হচ্ছেন একজন বীর মুক্তিযোদ্ধা যিনি এখন শুধু ব্যক্তি না, দল হিসেবেও জামাতে ইসলামের বিচারের কথা উঠছে। আপনারা বলেছেন যুদ্ধাপরাধের বিচার হোক, যারা যুদ্ধাপরাধ করেছে। দল হিসেবে যদি জামাত কাঠগড়ায় ওঠে, আপনাদের অবস্থান কি হবে? এটা আমাদের অবস্থান কি হবে সেটা আমি পরে বলছি। তবে আমার কাছে এটা একটা কাঁঠালের আমসত্ত্বর মতো মনে হয়। কারণ হচ্ছে কি, এই সরকার আমরা গত 3 বছর ধরে শুনছি জামাতকে নিষিদ্ধ করা হচ্ছে, অর্থাৎ একটা মূলা ঝুলিয়ে রেখেছে যে এইটা দেখে যদি বিএনপি একটা চাপের মুখে কোনো রকম জামাতের ফ্রেন্ডশিপটাকে অ্যাপার্ট করে দেয়, তাহলে তারা সেখানে নেবে, তারা তাদেরকে নিয়ে রাজনীতিটা করবে, বলবে যে না, জামাত তওবা করেছে। কারণ এই বর্তমান সরকারের মন্ত্রিসভায় স্বাধীনতা বিরোধী অনেক লোকেরা, মন্ত্রীও আছেন, এমপিও আছেন, অনেক প্রভাবশালী নেতারা আছেন যারা, এবং জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত নামধরা আসামি ছিলেন, সেই লোকেরাও এমপি আছেন। তো এই সরকার তো একটা হজবরল টাইপের সরকার, তো এদের ক্যারেক্টারটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো, যুদ্ধ অপরাধের দায়ে প্রকৃতভাবে যারা অভিযুক্ত তাদের বিচার অবশ্যই আমরা কামনা করি, কিন্তু সেই বিচারটা ক্রিস্টাল ক্লিয়ার হওয়া উচিত, সেই বিচারটা ন্যায় এবং সমতার ভিত্তিতে হওয়া উচিত। ওই জায়গা পর্যন্ত আমাদের কথা। আমরা তাদেরকে সমর্থনও করছি না বা তাদেরকে রক্ষার চেষ্টাও করছি না। পাশাপাশি জামাতের যারা নতুন প্রজন্ম, যারা মুক্তিযুদ্ধ দেখেনি, তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির পক্ষের দিকে যদি ধাবিতও হয়, ওরিয়েন্টেশনের মাধ্যমে তাদেরকে এইদিকে ফিরিয়ে আনা, সেই কাজটিও কিন্তু করার দায়িত্ব রয়েছে কোনো না কোনো রাজনৈতিক দলের। আমি একটি বিরতি নিয়ে ফিরি, আমরা সেটাও তো করতে পারি। আরো কথা হবে অতিথিদের সাথে, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, আপনারা দল গোছাবেন ঈদের পরে, দল গোছানো শেষে আবার কবে সরকার পতনের আন্দোলনে নামবেন? এটা তো একটি আপেক্ষিক প্রশ্ন, যেটা শুধুমাত্র ইনটিউশনের উপরে জবাব দেওয়া সম্ভব, কিন্তু বাস্তব ক্ষেত্রে এটা জবাব দেওয়া খুব দুরূহ। কারণ হচ্ছে, আমরা এখনও আশা করি যে সরকারের পক্ষ থেকে আলোচনার উদ্যোগ নেওয়া হবে, রাস্তায় নামতে আমাদেরকে বাধ্য করা হবে না, এবং সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত যে একতরফা অত্যাচার, নির্যাতন, মামলার মাধ্যমে আমাদেরকে রাজনীতি থেকে নির্বাসিত করা, এই জায়গাটা থেকে সরে আসতে হবে। কারণ বাংলাদেশের ইতিহাস কি বলে, সারা পৃথিবীর ইতিহাস কি বলে, যে নিপীড়ন, নির্যাতন, অত্যাচারের মাধ্যমে কাউকে ধ্বংস করা যায় না।
কারণ বঙ্গবন্ধু সারা জীবন প্রায় তার জীবনের বেশিরভাগ সময়টি এই কারাগারে কাটিয়েছেন এবং আইয়ুব খানের সামরিক শাসনের পরে তারপরে অন্য অন্য সময়ে যখন আওয়ামী লীগকে এইভাবে শেষ করে দেওয়ার পরিকল্পনা হয়েছিল তখন আমেনা বেগমের মতো মহিলা নেত্রী, তারপরে মোহাম্মদুল্লাহ সাহেবের মতো নিরীহ কর্মী, তারা নবাবপুরে আওয়ামী লীগ অফিসে এই যে কেরোসিন দিয়ে হেরিকেন জ্বালিয়ে কিন্তু টিম টিম করে আওয়ামী লীগকে ধরে রেখেছেন। আওয়ামী লীগ থেকে মিজান চৌধুরী সাহেবরা চলে গেছেন, আওয়ামী লীগ আব্দুর রাজ্জাক সাহেব ভাগ করে বাকশাল হয়ে গিয়েছেন, কত রকমের ভঙ্গুর অবস্থা, সেখান থেকে কিন্তু আবার দাঁড়িয়েছে। সুতরাং বিএনপি নামক রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করা যাবে না, এটা হলো সূর্যের মতো বাস্তবতা। এখন যদি সরকার এই বাস্তবতাকে উপলব্ধি না করে, বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন তার ঘরের মধ্যেই যেহেতু উদাহরণগুলো রয়েছে, ওই চার দেয়ালের মধ্য থেকেই তিনি কিন্তু ইচ্ছা করলে সেই সুবুদ্ধিটা মাথার মধ্যে ধারণ করতে পারেন। এবং সেই ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় প্রয়োজন, আন্দোলনের কিংবা রাজপথে নামার কোনো প্রয়োজনই পড়বে না আমাদের, সংগঠনকে গোছালো করে গোছানোর পরে আপনারা সরকারের সাথে একটি আলোচনায় যেতে চান। আমরা আলোচনায় যেতে চাই, কথাটি আমরা বহুদিন ধরে বলে আসছি। সরাসরি আমরা আলোচনায় রাজি, কারো মাধ্যমেও আমরা আলোচনায় রাজি, কারণ দেশটা তো আমাদের, এই ভূখণ্ডটা তো আমাদের, এই জাতীয় পতাকা, দেশ, এই ভূখণ্ড, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের গণতন্ত্র, এগুলো তো মাথার উপরে। তারপরে না আওয়ামী লীগ, তারপরে না বিএনপি। অবশ্যই আগে তো আমি এই দেশের নাগরিক, গর্বিত একজন। সেই অবস্থাটায় থাকতে হলে আমাদেরকে একটা সুন্দর, সুস্থ, শান্তিপূর্ণ এবং পরমত সহিষ্ণু একটি আস্থার জায়গায় ফেরত আসতে হবে। সেই জায়গায় সরকারকে মূল ভূমিকা পালন করতে হবে। আমরা সাড়া না দিলে তখন আমাদেরকে দোষারোপ করা যাবে, তার আগে কিন্তু না। জনাব আলাল, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল বাংলাদেশ এখনে। দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।